তা বৌমা, রোজা তো অর্ধেক শেষই হয়ে গেল, তোমার বাপের বাড়ি থেকে তো রোজার বাজার সদাই কিছুই পাঠাইলো না, নাকি বিয়া দিয়া তোমার বাপ মা সাপের পাঁচ পা দেখা ফেলছে? উনারা কি আমাদেরকে ছোট লোক ভাবছে নাকি, যে উনাদের কাছ থেকে সামান্য জিনিসগুলো আমাদেরকে চেয়ে নিতে হবে? মেয়েকে আমাদের ঘরে চাপাই দিয়া সব দায়িত্ব থেকে রেহাই পেয়ে গেছে না? ওই বাড়ির পোলা করিম আমার পোলার কত আগে বিয়ে করছে, কই ওর বোর বাপ মারে তো কিছু কয়া দিতে হয় না, সবকিছু কর আগে আগেই পাঠায় দেয়। গতকাল করিমের মা আমার ডাইকা নিয়া তার ছেলের শ্বশুর বাড়ি থেকে আসা জিনিসপত্র আমার দেখাইতেছিল, কত কিছু দিছে, সব কিছু ভৈরা ভৈরা পাঠাইছে। বিয়ের এত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত মেরে কম দেয় না। করিমের মা যখন আমার বারবার জিজ্ঞেস করতেছিল তোমার পোলার শ্বশুর বাড়ি থেকে কি কি পাঠাইছে, তখন আমি কিছুই কইতে পারলাম না। তুমি না তোমার বাপের বাড়ির এত আদরের মাইয়া, তা তোমার বাপ মা এক বছর দিয়ে উদ্ধার হয়ে গেছে না? গত বছর তোমার বাপ মা কয়টা বুট মুড়ি আর খেজুর দিয়ে উদ্ধার হয়ে গেছিল, আর কি কম দামি খেজুর খাইতেই পারি নাই, মুখে দেওয়ার মতো ছিল না। শোনো, এইবার কয়া দিও এরকম কিছু যেন এইবার আর না পাঠায়, ওইসব বুট মুড়ি আর খেজুর না, চাল ডাল তেল নুন চিনি মশলা এইগুলো পাঠাইতে বলবা, মাছ মাংস শাকসবজি এইগুলো দিতে বলবা, বুঝছো? আর শোনো, হাবিজাবি মাছ না, বলবা ইলিশ মাছ যেন পাঠায়। আর তোমার বাপ মারে কিন্তু কইও না যে আমরা ছায়া নিতেছি, বলবা তুমি বলতেছো আমাদের এত আদরের পোলারে বিয়ে করাইছি, কেন আমাকে কি ইচ্ছা করতে পারে না পোলার শ্বশুর বাড়ি থেকে কিছু পাইতে? পোলার শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র পাঠাইবো, এটা দেখা চোখ জুড়াইবো, এই ইচ্ছা কি আমাদের করতে পারে না? বিয়ের সময় কিছু চাই নাই দেখা তোমার বাপ মাও কেমন হ্যাঁ মায়াডারে খালি হাতে পাঠাই দিছে, না একটা স্বর্ণ গয়না না একটুখানি ফার্নিচার, বিয়ে দিয়ে বাইচা গেছে। এইবার অন্তত কইও বাপের পকেটটা যেন একটু ঝাড়া দেয়, আমাদেরও তো সমাজ আছে, আমরা তো একটা সমাজ নিয়েই চলি নাকি? কথাগুলো এক নাগারে বলার পরে আমিরার শাশুড়ি আমিরার দিকে তাকালো, কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে গেছেন আমিরার শাশুড়ি। আমিরা তার একমাত্র ছেলের বউ, যে কিনা শাশুড়ির কথাগুলো এত সময় ধরে মাথা নিচু করে এক মনে চুপচাপ শুনে গেছে। চোখ তার কান্নায় ছলছল করছে, কিন্তু এখন কিছুতেই কান্না করা যাবে না, কাঁদলে শাশুড়ি মা আরো কথা শোনাবে। কি গো, এতক্ষণ ধরে এতগুলো কথা কইলাম, একটা উত্তরও দিলা না, কথা কি কানে ঢুকছে নাকি? আমিরা তার মাথা নাড়িয়ে সম্মতি জানালো আর বলল জি। যাও এবার আমার জন্য পানি নিয়ে আসো, গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। ফ্রিজ থেকে পানি নামায়া জগ থেকে নরমাল পানি মিশায়া মিক্স করে তারপরে নিয়ে আসো, যাও, বেশি ঠান্ডা পানি খাওয়া যাইব না। আমিরা মাথা নাড়িয়ে শাশুড়ির জন্য তাড়াতাড়ি করে পানি আনতে যায়। যাওয়ার সময় তার শাশুড়ির আরো কিছু কথা তার কানে আসে, ফ্রিজটা অনেক পুরনো হয়ে গেছে, বরফ জমে না বেশি, আর কত চলবো, মানুষের শ্বশুর বাড়ির কাছ থেকে কত কিছু পায়, এইগুলা কি চায়া নিতে হয়? মেয়ে বিয়ে দিলে মেয়ের শ্বশুর বাড়িতে কি লাগে না লাগে এইগুলোকে দেখার দরকার নাই? কথাগুলো শুনে আমিরা রান্নাঘরে আসে, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছতে থাকে। আরো অনেক কথাই বলে যাবে আজ শাশুড়ি, অন্যদের বাড়ির রোজার বাজার সদাই দেখে এসেছে বলে কথা। আমিরা চুপচাপ সবকিছু শোনা ছাড়া আর কিছুই করতে পারলো না। তার বাবার জন্য তার খুব খারাপ লাগছে, কারণ শাশুড়ি মা তো আর আমিরার বাপের বাড়ির অবস্থা জানে না। তার বাবা অনেক গরিব মানুষ, দিন আনে দিন খায়, টানাপোড়েনের সংসার তাদের, আর বাবা বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে। বিয়ের উপযুক্ত একটা বোনও আছে আমিরার, তার বিয়ে কত কষ্ট করে দেনা করে তারপর দিতে হয়েছে। আমিরার বিয়ের ধার দেনা এখনো পর্যন্ত তার বাবা শোধ করতে পারেনি। যার নুন আনতে পান্তা ফুরায়, তার কাছে কিভাবে রোজার এত এত বাজার সদাই চাইবে আমিরা? এমনিতেই সে নতুন বউ, শাশুড়িকে সে মুখ ফুটে কি বা বলতে পারবে? আর সে মুখ ফুটে কিছুই বলতে পারলো না, বললে কোনো লাভ তো হবেই না, উল্টো আরো শুধু শুধু অশান্তি বাড়বে। আমিরা যদি এখন তার বাবার কাছে রোজার বাজার সদাই চায়, তাহলে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়বে। এ সবকিছু বাবাকে বলার পরে বাবার মুখটা কেমন হবে বা কেমন দেখাবে সেটা ভেবেই আমিরার ভীষণ খারাপ লাগছে। বাবার অসহায়ত্বে ভরা মুখটা বারবার ভেসে উঠছে। এর মধ্যে শাশুড়ির ডাক শুনতে পায় আমিরা। কি গো বউ, এক গ্লাস পানি দিতে এত দেরি লাগে? তুমি তো দেখতেছি মানুষকে মেরেই ফেলবা, তোমার চলন বলন তো খুবই ভারী, আর একটু পাতলা হওয়া লাগে, একটা কাজ করতে 6 ঘন্টা লাগে। বাপের বাড়ি থেকে কোনো কাজই শিখে আসে নাই, শিখবা কেন? কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয়, পায়ের উপরে পা তুইলা খালি জিরানোর ধান্দা। আমিরা চোখের পানি মুছে তাড়াতাড়ি করে শাশুড়ির জন্য পানি নিয়ে আসলো। পানি খেয়ে তার শাশুড়ি তার মুখের দিকে তাকালো, তারপর বলল, যা কিছু বললাম মনে থাকবে তো? আমিরা মাথা নাড়লো, বলল হুম। আমিরা শাশুড়ি বলে উঠলো, শুনো, করিমের মাকে যেন ডেকে আইনা দেখাইতে পারি সব, যে দেখো তোমার ছেলের শ্বশুর বাড়ি থেকে আমার ছেলের বাড়ি থেকে কত কিছু বেশি দিছে, দয়া কইরা আমার মান সম্মানটা রাখো। এই বলে বিড়বিড় করতে করতে শাশুড়ি তার রুমের দিকে চলে গেল। আমিরা তার শাশুড়ির যাওয়ার দিকে তাকিয়ে ধপ করে চেয়ারে বসে পড়ে। তার মাথা কিছুতেই কাজ করতেছে না, যেন চোখে মুখে অন্ধকার দেখছে সে। ঠিক সেই মুহূর্তেই দরজায় কলিং বেল বেজে উঠলো। আমিরা তার ভাবনা থেকে বেরিয়ে আসে, মাথা থেকে আঁচলটা পড়ে যায়। এরপর তাড়াতাড়ি করে মাথার মধ্যে আঁচলটা টেনে নেয়। সে এক দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিল। দরজার অপর পাশের মানুষটাকে দেখে আমিরার কোনো ভাবান্তর হলো না। মানুষটার হাত থেকে সে ব্যাগটা নেয়। আজ আমিরার মুখে কোনো হাসি নেই। সারাদিন পরে অফিস থেকে ফিরে আসা স্বামীর মুখ দেখেও তার নেই কোনো উচ্ছ্বাসা। এরপর আমিরা রুমের দিকে চলে যায়। আমিরার চলে যাওয়া দেখে তার স্বামী দেলোয়ার একটু ভ্রু কুচকালো।
আর মনে মনে ভাবতে লাগলো কি ব্যাপার, আজ কি হলো। দেলোয়ার খুবই ক্লান্ত, রোজার মাস চলছে, অফিসে কাজের চাপ একটু বেশি, ক্লান্তিতে হাত পা যেন চলছে না তার। সোফায় ধপ করে সে হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ে। আমিরা ব্যাগটা রুমে রেখে এসে রান্না করে চলে যায়, গিয়ে তাড়াতাড়ি করে এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নেয়। তারপর সে দেলোয়ারের কাছে এসে শরবতের গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, এই যে আপনার জন্য শরবত নিয়ে এসেছি। দেলোয়ার তার হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে নেয়, তারপর ধকধক করে সে পুরোটা শরবতই খেয়ে নেয়। তারপর দেলোয়ার তার দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে তোমার? আজকে মনে হচ্ছে তোমার মনটা একদমই ভালো নেই, কিছু হয়েছে? মা কি তোমাকে কিছু বলেছে? আমিরা কিছুই বলে না। তারপর দেলোয়ার জিজ্ঞেস করে, কি ব্যাপার, মা কোথায়? মাকে দেখতে পাচ্ছি না তো। আমিরা বলে উঠল, মা ঘরেই আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কি আবার হবে? কিছুই হয়নি, অর্ধেক রোজা শেষ হয়ে গেছে, বাড়িতে রোজার বাজার সদাই লাগবে। আমার বাবাকে তো বলতে হবে যে মেয়ের শ্বশুর বাড়িতে যেন মনে করে রোজার বাজার সদাই পাঠিয়ে দেয়। আচ্ছা এই ব্যাপার, এজন্যই বুঝি খুব মন খারাপ তোমার আজকে? কিভাবে বাবাকে কথাটা বলবে সেটা বুঝতে পারছো না, তাই তো? এটা নিয়ে তো ভাবা ভাবির কি আছে, সোজা বাবাকে বলে দিব, বাবা আপনার মেয়ের শ্বশুর বাড়িতে অভাব লেগে গেছে, তাই তারা রোজার বাজার সদাই ঠিক মতো করতে পারছে না, আপনাকেই বাজার করে পাঠাতে হবে। কথাগুলো বলে হাসতে হাসতে দেলোয়ার নিজের রুমের দিকে চলে গেল। আমিরা অবাক হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এরপর সে সোফায় বসে পড়ল। আমিরার মন মেজাজ কিছুই ভালো না, ইচ্ছে করছে হাউমাউ করে কান্না করতে, কিন্তু এখন তার চোখ দিয়ে পানি আসছে না। আমিরা সেহরির জন্য রান্না বসায়। আজ আর সে স্বামীর সাথে গিয়ে গল্প গুজব করবে না, চুপচাপ সে রান্নাঘরে রান্না করছে। দেলোয়ার ফ্রেশ হয়ে আমিরার জন্য ভেতরে অপেক্ষা করতে লাগলো। আমিরার মনটা আজ একদমই ভালো না, এজন্য দেলোয়ার রান্নাঘরে গিয়ে আমিরার সাথে গল্প করার সাহস পেল না। দেলোয়ার ঘুমিয়ে পড়েছে। আমিরা রুমে গিয়ে দেলোয়ারকে ডাকতে থাকে, আপনি ঘুমিয়ে পড়েছেন? খাবার খাবেন না? এরপর দেলোয়ার তার হাতটা ধরে ফেললো। কি করছেন? হাতটা ছাড়েন, খেতে আসেন, আম্মুর অনেক ওষুধ আছে, এগুলো রেডি করে দিতে হবে, আম্মাকে খাওয়ার জন্য ডাকতে যেতে হবে। তারপর দেলোয়ার বলে উঠলো, এখানে বসো 5টা মিনিট। আমিরা বলল, না না আমার অনেক কাজ আছে, এখানে বসলে হবে না। ও, আমার থেকে তোমার কাজটাই বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল বুঝি? ঠিক আছে যাও, থাকা লাগবে না। তারপর আমিরা গিয়ে দেলোয়ারের পাশে বসে পড়লো। তারপর আমিরা তার ডান হাতটা দেলোয়ারের কাছে নিল আর বলতে লাগলো, কি হয়েছে আমিরা? মা কি তোমাকে কিছু বলেছে? তুমি কিছু না বললেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি মা নির্ঘাত তোমাকে কিছু বলেছে। মা নিশ্চয়ই তোমাকে বলেছে যে আমার শ্বশুরের কাছ থেকে যেন রোজার বাজার সদাই চেয়ে আনো, তাই না? আমার মায়ের কথার কি বলবো, তাকে এত বলেও আগেকার দিনের সেই অভ্যাস থেকে তাকে বের করে আনতে পারলাম না। তার উপর আশেপাশের কয়েকজন তো আছেই, তাই কিছু বলতেও পারি না, যেটা দেখে সেটার জন্য লাফালাফি শুরু করে দেয়। বাবা মারা যাওয়ার পরে মা আমাকে আর দিশাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তুমি জানো কত কষ্ট করে আমাদেরকে মা মানুষ করেছে। মা এত অল্প বয়সে বিধবা হয়েছে, আমাদের মুখের দিকে তাকিয়ে সে আর বিয়েই করেনি। আমাদের জন্য সে এত বড় একটা ত্যাগ স্বীকার করলো, আজও আমাদেরকে আঁকড়ে ধরেই বেঁচে আছে। সারাটা জীবন মা নিজের শখ আহ্লাদ কিছুই পূরণ করতে পারেনি। তুমি চিন্তা করো না আমিরা, আমি হয়তো মাকে সরাসরি কিছু বলতে পারবো না, তবে কিছু একটা তো আমি করবোই। তোমার বাবার বাড়ির লোকজনের কাছে তোমাকে একদমই ছোট হতে দিব না। বয়স বাড়তে থাকলে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়। মাও দিন দিন যেন কেমন একটা হয়ে যাচ্ছে। না হলে ছেলে এত ভালো একটা চাকরি করে, মাস শেষে আলহামদুলিল্লাহ ভালো একটা বেতন পায়, বাড়িতে কোনো কিছুরও অভাব নেই, তারপরও মা কি করে এসব বলে? এরপর আমিরা বলে উঠলো, আপনি দয়া করে আম্মুকে কিছুই বলবেন না। সবারই তো শখ থাকে তাই না, যে ছেলের শ্বশুর বাড়ি থেকে এটা ওটা পাবে, আর আপনি তো আম্মার একটা মাত্রই ছেলে, আর তো কোনো ছেলে নেই, এজন্যই হয়তো। কি আর করা যাবে বলেন? আচ্ছা এক কাজ করো, শ্বশুর বাড়ি থেকে রোজার বাজার সদাইটা এবার করে নিয়ে আসো, তাহলে এই মাসের খরচটাও তো আমার বেঁচে যাবে। এই বলে দেলোয়ার হেসে ফেললো আর আমিরা তার মুখের দিকে তাকিয়ে রইল। আরে বাবা একটু ইয়ার্কি করলাম, আমি আছি তো, নো টেনশন। খুব ক্ষুধা লেগেছে, যাও টেবিলে খাবার বাড়ো, আমি মাকে ডেকে আনছি, তুমি একদম মন খারাপ করো না। এরপর দেলোয়ার তার মায়ের রুমে প্রবেশ করে। তার মা বিছানার এক কোণে বসে হাতে তসবি নিয়ে তসবি জপছে। দেলোয়ার মায়ের কাছে গিয়ে মায়ের কোলে শুয়ে পড়ে। আমিরার শাশুড়ি দেলোয়ারের মাথায় হাত বুলিয়ে দেয়। তা হ্যাঁ রে, আজকাল বুঝি তোর কাজের চাপ অনেক বেশি? দেলোয়ার বলে উঠলো, হ্যাঁ মা। ও, এজন্যই বুঝি মায়ের কথা এখন আর মনে থাকে না? আগে তো অফিস থেকে বাসায় এসে সোজা মায়ের ঘরে চলে আসতি, এখন আর আসা হয় না। আর আসবি কি করতে? মাকে তো আর এখন দরকার নেই, তোর তো এখন কত মানুষই হয়ে গেছে। না মা, তেমন কিছুই না, বাইরে কত ধুলাবালি, কত জীবাণু, সারাদিন পরিশ্রম করার পরে ঘামে একদম জবুথবু হয়ে বাসায় আসি। তুমি এমনিতেই তো কত অসুস্থ থাকো, এই রোগ জীবাণুতে ভরা শরীর নিয়ে তোমার ঘরে ঢুকতে ইচ্ছা করে না মা, তাই বাসায় ফিরে ফ্রেশ হয়ে তারপর তোমার ঘরে আসি। কি জানি বাপু, কত কথা যে শুনবো আজকাল। আচ্ছা মা ছাড়ো তো, চলো খাবে চলো। আমিরা টেবিলে খাবার দিয়েছে। মা ছেলে টেবিলে খেতে বসেছে। আমিরা চুপচাপ সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। তা বৌমা, আমি তখন কথাগুলো বলায় ইচ্ছা করেই বুঝি রান্না দিয়ে শোধ তুলছো? কথাটা শুনে আমিরা শাশুড়ি মার দিকে ফেল ফেল করে তাকিয়ে রয়। দেলোয়ার মুখে এক লুকমা খাবার
খাবার তুলতেই বুঝতে পারলো যে মা কথাটা কেন বলেছে। তরকারিতে ঝাল অনেক বেশি হয়েছে। শাশুড়ি মা বলে উঠলেন, তরকারিতে এত ঝাল কে দেয় বৌমা? তুমি ইচ্ছা করে এসব করছো তাই না? আমিরা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। দেলোয়ার বলে উঠলো, কি বলছো মা এসব? কোথায়? আমার কাছে তো ঝাল বেশি মনে হচ্ছে না, সবই তো ঠিক আছে। আর তুমি যদি এই তরকারি দিয়ে খেতে না পারো তাহলে অন্য কোনো তরকারি নাও, তরকারিতে ঝালের পরিমাণ ঠিকই আছে। এজন্যই বারবার বলি পানটা একটু কম করে খাও। তুমি আমার কোনো কথাই শুনো না, পান আর চুন খাইতে খাইতে জিহ্বাটাই পুরাই ফেলছো। আমিরার শাশুড়ি হা করে ছেলের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে কিভাবে ছেলে অনায়াসে এই ঝাল তরকারি দিয়ে খাবার খেয়ে নি। দেলোয়ার তো একদমই ঝাল খেতে পারে না, তাহলে হয়তো সত্যি সত্যি উনি পান খেতে খেতে জিহ্বাটা পুড়িয়ে ফেলেছে। আমিরা টেবিলে বসে যখন এক লোকমা খাবার মুখে তুললো তখন সে বুঝতে পারলো যে শাশুড়ি তাকে কেন কথাটা বলেছে। তরকারিতে আসলে অনেক বেশি ঝাল হয়ে গেছে, হয়তো সে রান্না করার সময় অন্যমনস্ক ছিল তাই বুঝতে পারেনি। দেলোয়ারের দিকে ছল ছল নয়নে তাকায় আমিরা। লোকটা একদমই ঝাল খেতে পারে না, অথচ আমিরাকে বাঁচানোর জন্য সে কত সুন্দর অভিনয় করে অনায়াসে খাবারটা খেয়ে নিচ্ছে। খুব সকালে কলিং বেলের শব্দে ঘুম ভেঙে যায় আমিরার। আজকে দেলোয়ারের অফিস নেই, তাই রান্না বান্নারও কোনো তাড়া নেই। আমিরা হাই তুলতে তুলতে কলিং বেলের শব্দে দরজা খুলে দেখে তার ননদ দিশা দাঁড়িয়ে আছে, হাতে একটা ট্রলি ব্যাগ। মনে মনে খুব চমকে যায় আমিরা, কি ব্যাপার এত সকালে দিশা এখানে? সাথে সে কাউকে দেখতে পাচ্ছে না, নিজের কৌতূহল নিজের মধ্যে চেপে রাখে আর হাসি মুখে বলে, কেমন আছো দিশা? ভেতরে আসো। ভালো ভাবি, তুমি কেমন আছো? এই তো ভালো। দিশা আমিরাকে বলে, ভাবি আমাকে একটু পানি দিবা? গল্পের বাকি অংশ জানতে অবশ্যই পেজে চোখ রাখুন। অত্যন্ত সুন্দর এই গল্পটির বাকি অংশ আপলোড হয়ে গেলে আমি নিজেই লিংক দিয়ে দিব। গল্পটি এই পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।